প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি সাবিরা সুলতানা তোমাদের মাঝে চলে এসেছি আরেকটি নতুন টপিকস দিয়ে। আজকে আমরা দশম অধ্যায়ের শেষ ক্লাসটি করব, অর্থাৎ মানব দেহের প্রতিরক্ষা তন্ত্রের একদম বিশেষ ভূমিকা পালন করে টিকা এবং মেমোরি সেলের ব্যাপারগুলো আজকে আমরা শিখব। তোমার দেহে এই যে জীবাণু প্রবেশ করছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জীবাণুগুলোর বিরুদ্ধে তৈরি হয় অ্যান্টিবডি। এখন বিজ্ঞানীরা এই জীবাণুকে নিষ্ক্রিয় করে, জীবাণুকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বিকিরণের মাধ্যমে, কিংবা জীবাণুর শক্তিটাকে হ্রাস করে কমিয়ে ফেলে, বা জীবাণুর কোনো একটা অংশ নিয়ে কি করে, টিকা তৈরি করে। সেই টিকাটা সেই জীবাণুর বিরুদ্ধেই কাজ করে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার এটা আবিষ্কার করেছিলেন গুটি বসন্ত টিকা, গুটি বসন্তের যে সংক্রমণ সেই ব্যাপারে গবেষণা করতে গিয়ে। তো এই টিকাটা মানবদেহের ভিতরে ঢোকার পরে বা ইনজেক্ট করার পরে, ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করার পরে মানবদেহের ভিতরে মেমোরি সেল এই অ্যান্টিজেন বা জীবাণুগুলোকে কি করে, মনে রাখে। অ্যান্টিবডি ঘনত্ব বাড়িয়ে কি করে, এই অ্যান্টিজেনকে অ্যান্টিবডির মাধ্যমে অনেকটা তালা চাবি যেভাবে আটকে ফেলে, বা পাজল গেম খেললে যেভাবে দেখো যে আটকে যায় একটার সাথে আরেকটা, সেরকম একটার সাথে আরেকটা ঠিক নির্দিষ্ট স্পেসিফিক অ্যান্টিবডি স্পেসিফিক অ্যান্টিজেনকে চিনে আটকে ফেলে। এবং চেনার কাজটা করে মেমোরি সেল বা স্মৃতিকোষ, যে এটা মনে রাখে এবং পরবর্তীতে দেখা যায় যে যখন সেকেন্ড ফেজ আসে তখন সে এটাকে চিনতে পেরে একইভাবে কাজ করে যায়। তাহলে আজকে চলো আমরা ক্লাসে চলে যাই এবং এ সম্পর্কে জানি। সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা শেষ ক্লাসটি করব দশম অধ্যায়, অর্থাৎ এখানে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা টিকার ভূমিকা এবং মেমোরি সেল নিয়ে কথা বলবো। এখন রোগ সৃষ্টিকারী জীবাণু বা জীবাণুর নির্যাস, যেটা নাকি একটা জীবাণু থেকেই সৃষ্টি হচ্ছে কিংবা সংশ্লেষিত হয়ে বিকল্প পদার্থ থেকে উৎপন্ন হয়, সে বস্তুটি অ্যান্টিজেনের মতো আচরণ করে দেহে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি উদ্দীপনা তৈরি করে এক বা একাধিক রোগের বিরুদ্ধে দেহকে অনাক্রম্য করে তোলে। সেটাই হচ্ছে ভ্যাকসিন বা টিকা। এছাড়া আমরা মেমোরি সেল নিয়েও কথা বলবো। মেমোরি কোষ এটা কিছু জমা রাখা বা প্রয়োজনে তা স্মরণ করার মতো, এটাকে আমরা বলি মেমোরি। আমরা সাধারণ ভাষায় এই মেমোরি কোষ সেই স্মৃতিটাই মনে রাখা, অর্থাৎ যে অ্যান্টিজেনটা এসেছিল তাকে মনে রাখা, এই হচ্ছে মেমোরি কোষের কাজ। অর্থাৎ স্মৃতি সংরক্ষণ করবে, যথাসময়ে পুনর্ব্যবহার করবে, দেহ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করবে। এবং প্রতিরক্ষা তন্ত্রের প্রধান কাজের মধ্যে মেমোরি কোষ যে সাড়া প্রদান করে, মনে রাখে, এবং এই স্মৃতি কোষের মধ্যে আছে লিম্ফোসাইট দুই ধরনের, একটা হচ্ছে হলো টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা এবং মেমোরি কোষের ভূমিকা। টিকা আমি আগেই বলেছি যে টিকা হচ্ছে একটা জৈব উপাদান যা নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে দেহে একটা শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই টিকাটা নিষ্ক্রিয়, দেখা যায় বিভিন্ন ধরনের টিকার দেখা যায়, এর মাঝে নিষ্ক্রিয় হয়, সক্রিয় হ্রাস, টক্সয়েড, সাব ইউনিট, কনজুগেট। এখন টিকা আবিষ্কার কে করেন? টিকা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে কাউপক্সের জীবাণু দিয়ে টিকা তৈরি করেন, মানবদেহে প্রয়োগ করেন, যা মানবদেহে স্মল পক্সের জন্য অ্যান্টিবডি তৈরি হয়, এর ফলে রোগ প্রতিরোধ হয়। এখন টিকার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সারা জীবনের জন্য দেহকে অনাক্রম্য করা, সুনির্দিষ্ট জীবাণু থেকে দেহকে সুরক্ষা করা, রোগের সংক্রমণ রোধ করা এবং মায়ের অনাক্রম্যতাকে সন্তানে পরিবাহিত করা। এখন টিকার প্রকারভেদে আমরা যদি যাই, যে জীবশ্রিত জীবাণুভিত্তিক জীবন্ত টিকা, যেমন পোলিও, হাম, মাম্পস, জলাতঙ্ক, যক্ষ্মা রোগের ভ্যাকসিন। নিষ্ক্রিয় বিষয়ভিত্তিক টিকা, যেমন টিটেনাস, ডিপথেরিয়া রোগের ভ্যাকসিন। মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা,
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। ডিএনএ টিকা, ডিএনএ ভ্যাকসিন। এখন টিকার কিছু কাজ আছে বা কার্যপদ্ধতি আছে। টিকা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দান করে। এর মাধ্যমে প্রাইমারি সেকেন্ডারি দুটা ফেজে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয় এবং দেখা গেছে যে এই টিকার প্রতিরক্ষা ব্যবস্থা, সেকেন্ডারি প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রাইমারি দু ধরনের হয়। এখানে মেমোরি কোষ যেটা, সেই মেমোরি কোষ হলো কতগুলো বিশেষ ধরনের শ্বেত রক্তকণিকা, যারা মানুষের অনাক্রম্য তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয় এবং মানুষের দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। মেমোরি কোষ আবার টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট দুই ধরনের হয়ে থাকে। টি লিম্ফোসাইট দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে, অর্থাৎ রোগ সৃষ্টিকারী যে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোকে আক্রমণ করে। আর বি লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে জীবাণুকে নিষ্ক্রিয় করে ফেলে বা মেরে ফেলে। বি কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয় না। প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে। টি লিম্ফোসাইটের আবার কতগুলো ভাগ আছে, যেমন ঘাতক টি লিম্ফোসাইট, নিয়ন্ত্রক টি লিম্ফোসাইট এবং সাহায্যকারী টি লিম্ফোসাইট। মেমোরি কোষের কাজ, এখানে বি কোষ জীবাণুর দেহে অ্যান্টিজেন খুঁজে পায় যার সাথে অ্যান্টিবডি ম্যাচ করে। এরপর সাহায্যকারী টি সেল যেটা, সেটা দ্বারা সক্রিয় না হওয়া পর্যন্ত এটি অপেক্ষা করতে থাকে। এরপর বি কোষ বিভাজিত হয়ে মেমোরি কোষ ও প্লাজমা কোষ সৃষ্টি করে। প্লাজমা কোষ তখন প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টি করে, যেগুলো জীবাণুর দেহে সংযুক্ত হতে পারে, অর্থাৎ হাই অ্যাফিনিটির অ্যান্টিবডি। এরপর রক্তে ম্যাক্রোফেজ অ্যান্টিবডি যুক্ত জীবাণুকে খেয়ে ফেলে, ভক্ষণ করে ফেলে। একই ধরনের জীবাণু দ্বারা দেহ আক্রান্ত হলে মেমোরি কোষগুলো মনে রাখে এবং দ্রুত অনাক্রম্যতায় সাড়া দেয়। আজকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, একটা অ্যাসাইনমেন্ট, টিকা নিন সুস্থ থাকুন এই শিরোনামে একটা জনসচেতনতামূলক পোস্টার তৈরি করবে। আর ছোট ছোট প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, ভ্যাকসিন কি, টিকা তৈরিতে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত, প্রতিরক্ষা ব্যবস্থায় ভ্যাকসিনের কার্যকারিতা ব্যাখ্যা করো, স্মৃতিকোষ প্রতিরক্ষা একটা কার্যকরী দেয়াল উক্তিটি বিশ্লেষণ করো, মিশ্র ভ্যাকসিন কি, কনজুগেট টিকা কাকে বলে, স্মৃতিকোষ কি, ভ্যাকসিনেশন নীতি কি, ভ্যাকসিনেশন থেরাপি কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য। প্রতিরক্ষা ব্যবস্থায় টিকা এবং মেমোরি কোষ, এখানে ইমিউনোগ্লোবিউলিনের পরিবর্তন এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থার যে প্রতিক্রিয়া তা দেখা যাচ্ছে। টিকা দেহের ভেতরে প্রবেশের পর জীবাণুর বিরুদ্ধে এক ধরনের প্রদাহজনিত বিক্রিয়া শুরু করে। এই টিকা একটা নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। ডেনড্রিটিক কোষ অ্যান্টিজেনের প্রতি আকৃষ্ট হয়। এখানে আমরা যে মাসল সেল এবং অ্যান্টিজেন দেখতে পাচ্ছি, সেই অ্যান্টিজেনকে ডেনড্রিটিক সেল গ্রহণ করে তার সারফেস মেমব্রেনে অবস্থান করে এবং তারা লিম্ফ নোডে মাইগ্রেট করে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি লিম্ফ নোডে মাইগ্রেট করে চলে যাচ্ছে ডেনড্রিটিক সেল। এবারে প্রাইমারি স্পেসিফিক প্রতিরক্ষা, এই পথটা তৈরি হয়। টি সেল নির্দিষ্ট অ্যান্টিজেনকে স্বীকৃতি দেয়, যেখানে ডেনড্রিটিক কোষের সাথে অ্যান্টিজেন সংযুক্ত অবস্থায় আছে। টি সেল হেল্পার সেলকে সক্রিয় করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেল্পার সেল তৈরি হচ্ছে। একইভাবে অপ্রাপ্ত বি সেল ইমিউনোগ্লোবিউলিনের সারফেসের অ্যান্টিজেনকে তুলে নেয়, ফলে বি সেলের সারফেসে অ্যান্টিজেন অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি সেলের সারফেসে অ্যান্টিজেন অবস্থান করছে এবং
এভাবে 10 মিলিয়ন বিভিন্ন ধরনের ইম্যাচিউর বি সেল নির্দিষ্ট ইমিউনোগ্লোবিউলিনকে তার সারফেসে বহন করে নিয়ে যায় এবং কেবল একটা নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথেই এরা যুক্ত হতে পারে। হেল্পার্স টি সেল বি সেলের অ্যান্টিজেনকে যুক্ত করে এবং তখন সাইটোকাইনস মিশ্রিত হয়। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সাইটোকাইনস মিশ্রিত হওয়ার ফলে বি সেল উদ্দীপ্ত হয় এবং বি সেল উদ্দীপ্ত হচ্ছে, সাইটোকাইনস মিশ্রিত হচ্ছে এবং হেল্পার টি সেল বি সেলের অ্যান্টিজেনকে যুক্ত করছে। উদ্দীপনার পর বি সেল দ্রুত বিভাজিত হয় এবং প্লাজমা সেল এবং মেমোরি সেলকে আলাদা করে ফেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা পলিফারেনেশন এবং ডিফারেন্সিয়েশন এইভাবে বিভাজিত হয়ে প্লাজমা সেল এবং মেমোরি সেলকে আলাদা করে ফেলছে এবং উদ্দীপ্ত হচ্ছে এবং বি সেল এই প্রসেসেই যাচ্ছে। কিছুদিনের মধ্যে এই বি সেল থেকে প্রায় 1000-এর মতো বা তারও বেশি ডটার সেল তৈরি হয় এবং এই অ্যাকশনের ফলে সংযুক্ত করার জন্য অ্যান্টিবডি বৃদ্ধি পায় এবং এই অ্যান্টিবডি রক্তরসে অ্যান্টিবডির ঘনত্ব বৃদ্ধি পায় এবং খুবই স্ট্রঙ্গার বাইন্ডিং সলিউবল অ্যান্টিবডি তৈরি হয়। এভাবে বি সেল এবং টি সেলের অ্যাকশনের ফলে খুব হাই অ্যাফিনিটির অর্থাৎ উচ্চ মাত্রার সংযুক্ত অ্যান্টিবডি তৈরি হয়। এভাবে অ্যান্টিবডির ঘনত্ব বাড়তে থাকে এবং ম্যাচুরেশন চলতে থাকে। বি সেল টি সেল উদ্দীপ্ত হয়। এখন দেখা যাচ্ছে যে ইনফেকশন চলে গেছে, প্লাজমা কোষ মরে গেছে, অ্যান্টিবডির ঘনত্ব এখন কম। এটা একটা সংকোচন পর্যায় অর্থাৎ কন্ট্রাকশন ফেজ। নির্দিষ্ট প্রতিরক্ষা তন্ত্র ভবিষ্যতের জন্য অ্যান্টিজেনকে সে মনে রাখে, মেমোরিতে রেখে দেয়। মেমোরি বি সেল আবার বোন ম্যারোতে থেকে সে প্রডিউসড হয় এবং লিম্ফ নোডে ঘুরে অ্যান্টিজেনকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ লিম্ফ নোডে আসার পরে বা মাইগ্রেট করার পর সে অ্যান্টিজেনকে রিকগনাইজ করে এবং এই অ্যান্টিবডি গুলো কিন্তু খুব হাই অ্যাফিনিটির অ্যান্টিবডি, যেগুলো সংযুক্ত হওয়ার জন্য খুবই উচ্চ মাত্রার। এভাবে ক্রমাগত নিঃসরণের ফলে অ্যান্টিবডি লো লেভেল থেকে হাই হয়। একে ইমিউনোলজিক্যাল মেমোরি বলা হয়। দেহে আবার যদি একই অ্যান্টিজেন ছড়ায় তখন এই উচ্চ মাত্রার ঘনিষ্ঠ অ্যান্টিবডি রক্তে অ্যান্টিজেনকে সংযুক্ত করে। এটি অ্যান্টিজেনকে স্বীকৃতি দেওয়ার একটা সিগন্যাল এবং সেকেন্ডারি রেসপন্স শুরু হয়। অর্থাৎ সে যে মনে রেখেছিল সেই একই ঘটনাটা সে আবার ঘটাতে থাকে। মেমোরি বি সেল ও টি সেল খুব দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং প্রাইমারি যে অ্যান্টিজেন ছিল তার সাথে দেখা যায় সংযুক্ত সৃষ্টি করে, কেননা প্রতিরক্ষা তন্ত্রে সে অলরেডি ফ্যামিলিয়ার হয়ে গেছে, যার ফলে তাকে সে চিনতে পারে। মেমোরি বি সেল প্লাজমা সেল বিভাজিত হতে থাকে এবং এই যে মেমোরি বি সেল প্লাজমা সেল বিভাজিত হতে থাকে এবং উচ্চ মাত্রার ঘনিষ্ঠ অ্যান্টিবডি তৈরি করে এবং ঘনত্ব বাড়ায়, যা কিনা প্রাইমারি রেসপন্সেও আমরা দেখতে পেয়েছিলাম। এবং এর থেকে বেশি স্পেসিফিক এবং অন্য ম্যাচুরেশন খুব কম দেখা যায়, খুব একটা দেখা যায় না। এর মধ্যে দেখা যায় যে নির্দিষ্ট শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তোমরা টিকা সম্পর্কে, মেমোরি সেল সম্পর্কে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই সচেতন থাকবে এবং টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ সরকারিভাবে যে টিকাগুলো দেয়া হয় এর পাশাপাশি আরও কিছু টিকা দেয়া হয়, যে টিকাগুলো বেসরকারিভাবে দেয়া হয় এবং শরীরের ভিতরে অনাক্রম্যতা তৈরি করে, পরবর্তীতে খুব কঠিন রোগের থেকে সে রক্ষা করে। এর মাঝে আমরা খুব বেশি আমাদের সারা পৃথিবী জুড়ে করোনা ভাইরাস যে একটা সংক্রমণ শুরু করেছে, সেই করোনা ভাইরাসের টিকার মাধ্যমে আমরা সেটা প্রমাণ পেয়েছি। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, শিশু অবস্থায়
অনেক সময় এটা ম্যাচিউরড অবস্থাও কিছু টিকা দেয়া যায়, সেই টিকাগুলো দিয়ে দিতে হবে। আমরা যদি ছোটোবেলায় নাও দিয়ে থাকি, বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ টিকা দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সুরক্ষিত করব, পরিবারকে সুরক্ষিত করব, তাহলে দেশ সুরক্ষিত থাকবে। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা চাপ দিবে। তাহলে সবাইকে অসংখ্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। পরবর্তী ক্লাসে নতুন আরেকটি টপিকস নিয়ে দেখা হবে 11 অধ্যায়। তাহলে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।